রক্তঘাটের রাজবাড়ির ভয়ঙ্কর এক ভূতকে তাড়ানোর জন্য এক ফেমাস তান্ত্রিককে আমন্ত্রণ জানানো হয়। তবে সেই ভূতকে দেখে ভয়ে তান্ত্রিকের অবস্থায় খারাপ হয়ে যায়, কারণ ওই ভূত ছিল ভীষণ শক্তিশালী, যার শক্তির সাথে কেউ পেরে উঠত না। এদিকে ওই তান্ত্রিকও ছিল একটা ফ্রড, যেটা সে কাউকে বলতেও পারছিল না। তবুও মনের জোরে সে ওই ভূতকে বশ করার চেষ্টা শুরু করে, কিন্তু এরই মাঝে সেখানে উদয় হয় নতুন এক ভূত, যে কিনা আগের ভূতের থেকেও বেশি শক্তিশালী। তখন বেচারা তান্ত্রিক পড়ে যায় ফ্যাসাদে। কি করবে সে এখন? সে কি পারবে এই ভূতদের হাত থেকে রাজবাড়ির লোকদের বাঁচাতে, নাকি যাদের ভূতের হাতেই শহীদ হতে হবে? সেটাই জানবো আমাদের আজকের গল্পে। আজকে আমি এক্সপ্লেন করব সদ্য মুক্তি পাওয়া একটা সাধারণ কমেডি হরর মুভি ভুলভুলাইয়া 3 এর গল্প, যার প্রত্যেকটা মোড়ে রয়েছে এমন সব টুইস্ট যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। তো যাই হোক, শুরুতেই রুহানকে দেখা যায়, যে কিনা তান্ত্রিক রুহু বাবা নামে পরিচিত। মানুষের শরীর থেকে ভূত বের করা তার বাম হাতের খেলা। তার ফ্যান ফলোয়ারের শেষ নেই, কিন্তু তার আসল রহস্য তার ক্লায়েন্টরা ছাড়া কেউ জানতো না, কারণ সে ক্লায়েন্টদের ভৌতিক সমস্যা সমাধান করতো না, ভূতের নামে অন্যান্য সমস্যা সমাধান করত। মানে তার মাধ্যমে মানুষ নিজেদের দোষ ভুল ত্রুটিগুলো ভূতের ঘাড়ে চাপিয়ে দিব্যি আরামে জীবন কাটাতো। অর্থাৎ রুহান কোনো ভূত তাড়ানোর তান্ত্রিক নয়, সে একজন প্রফেশনাল ফ্রড। এই প্রফেশনটা তার জন্য খুবই লাকি। সে যখন যা মন চায় তাই করত, যার কাছে থেকে যেটা মন চায় সেটাই নিয়ে নিত, আর দোষ দিত ভূতকে। আর এই কাজে তাকে সাহায্য করত তার অ্যাসিস্ট্যান্ট টিল্লু। এভাবে তাদের দিন বেশ ভালোই কাটছিল। এরই মাঝে একদিন হঠাৎ তাকে এক রাজবাড়ির ভূত তাড়ানোর জন্য ইনভাইট করা হয়। তবে সেখানে যাওয়ার পর রাজার শালা দীপকের কাছ থেকে সে জানতে পারে তাকে ভূত তাড়াতে হবে না, ডেকে আনতে হবে। মূলত তাদের রাজকুমারী মীরা গত বছর কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু রাজা তাকে বলতে পারছে না। তাই তারা চাচ্ছিল রুহান মীরার আত্মাকে ডেকে এনে রাজার সাথে কথা বলিয়ে দেয়। রুহান কখনো ভূত পেত বিশ্বাস করতো না, তাই সে নিজের অ্যাক্টিং শুরু করে। আর টিল্লু চলে যায় আড়াল থেকে ভুতুরে ইফেক্ট ক্রিয়েট করার জন্য। রুহান জোরে জোরে মীরাকে ডাকতে শুরু করে, তখনই লাইট গুলো অন অফ হতে শুরু করে। রুহান ভেবেছিল এগুলো টিল্লু করছে, কিন্তু টিল্লু তাকে ইশারা করে বলে সে কিছুই করেনি। তখন ভয়ে রুহানের গলা শুকিয়ে আসে। ঠিক সেই সময় মীরা সত্যি সত্যি তার সামনে এসে দাঁড়ায়। রুহান তখন ভয়ে স্বীকার করে নেয় যে সে একটা ফ্রড এবং বাটপার। সে মীরার কাছে প্রাণ ভিক্ষা চায়। তখন মীরা অদ্ভুতভাবে হাসতে শুরু করে, আর লাইট গুলো আবার স্বাভাবিক হয়ে যায়। তখন জানা যায় মীরা কোনো ভূত নয়, রুহানকে ফ্রড প্রমাণ করার জন্যই তারা এই নাটক করেছে। রুহান তখন জানতে চায় এসব তারা কেন করছে। তখন রাজা শালা বলে, আমরা তোমাকে আমাদের রক্তঘাটের মহলে নিয়ে যেতে চাই। কিন্তু রুহান এদিকে যেতে রাজি হয় না। তখন তারা রুহানকে হুমকি দেয়, সে রাজি না হলে তার স্বীকারোক্তি ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। তখন পুলিশের হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। তবুও সে রাজি হয় না। এরপর তারা তাকে বলে, তুমি আমাদের সাথে গেলে তোমাকে 1 কোটি টাকা দেব। টাকার কথা শুনে রুহান তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। পরদিন তারা ট্রেনে করে রক্তঘাটে রওনা হয়। সেখানে মীরা তার ঠিক সামনে বসেছিল, আর রুহান তাকে দেখেই যাচ্ছিল, কারণ প্রথম দেখাতে সে মীরাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু এদিকে মীরা তাকে পাত্তাই দেয় না। তো যাই হোক, রক্তঘাটে পৌঁছে রাজমহলে যাওয়ার সময় গ্রামের সবাই রুহানের দিকে তাকাতে থাকে। রুহানের কাছে ব্যাপারটা বেশ আজব লাগে। এরপর মহলে পৌঁছে সে জানতে পারে সেখানে একটা ভূত আছে, তাই মহলে কেউ থাকে না। রুহান তখন জানতে চায় তাহলে সবাই কোথায় থাকে। তখন মীরা তাকে রাজবাড়ির গোয়ালে নিয়ে যায়, যেখানে এখন গরুর বদলে মানুষ থাকে। সেখানে গিয়ে রুহান দেখে ফ্যামিলির সবাই একটা শেষ হয়ে যাওয়া টিউব থেকে টুথপেস্ট বের করার যুদ্ধে নেমেছে। এই অবস্থা দেখে রুহান নিজের নতুন টুথপেস্ট বের করে তাদের দিয়ে দেয়। সেটা পেয়ে তারা খুশি হয়ে বলে, বাঁচা গেল, এই টিউবটা দিয়ে 1 বছর কাটিয়ে দেওয়া যাবে। বডিগার্ডের অবস্থা এত খারাপ ছিল যে এখন তার বডিকে রাজা গার্ড দিয়ে বেড়াচ্ছে। এসব দেখে রুহান হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শাহী দাওয়াত খেতে, কিন্তু খাবার দেখে বেচারা আরো অবাক হয়। শাহী দাওয়াতের নামে তাকে দেয়া হয়েছিল একটা বাসি রুটি, পেঁয়াজ আর লবণ। সেটা নিয়েও রাজা আর বডিগার্ড টানা হেঁচড়া শুরু করে। তখন রুহান ভাবে এত অভাব অনটন হয়তো সোমালিয়াতেও ছিল না। সে মীরাকে ডেকে জিজ্ঞাসা করে, তোমাদের যা অবস্থা আমাকে 1 কোটি টাকা কিভাবে দেবে? মীরা বলে সেটা পরে জানতে পারবে। সেই সন্ধ্যায় এক গুরুজি আসে রুহানের সাথে দেখা করতে। তাকে দেখে গুরুজি ইমোশনাল হয়ে যায়, কারণ তার পূর্বপুরুষেরা রুহানের আসার অপেক্ষা ছিল, কিন্তু তাকে দেখার সৌভাগ্য গুরুজির হয়েছে। এসব কথা শুনে রুহান কনফিউজড হয়ে যায়। এরপর গুরুজি তাকে আর মীরাকে নিয়ে মহলের ভেতরে যায়। সেখানকার সবকিছুই রুহানের কাছে ভুতুরে মনে হচ্ছিল। এরই মাঝে সেখানে সে তার নিজের একটি ছবি দেখে অবাক হয়ে যায়। তখনই গুরুজি তাকে জানায় সেটা রাজকুমার দেবেন্দ্রনাথের ছবি। রুহানের রূপে সে পুনর্জন্ম নিয়েছে ওই মহলের ভূত অঞ্জলিকে শেষ করার জন্য। তো যাই হোক, এদিকে রুহান তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। তখন গুরুজি তাকে অতীতের সব ঘটনা খুলে বলে। ঘটনাটা 200 বছর আগের। রাজার একমাত্র মেয়ে ছিল মঞ্জুলিকা। নাচ গান থেকে শুরু করে যুদ্ধাস্ত্র সবকিছুতেই পটু ছিল সে। চোখ বন্ধ করেও নিশানা ভেদ করতে পারত।
তাকে টেক্কা দেওয়ার মতো কেউ ছিল না, তাই সে সবসময় রানী হিসাবে সিংহাসনে বসার স্বপ্ন দেখত। কিন্তু তার সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায় দেবেন্দ্রনাথের কারণে। সে ছিল রাজার দাসী ছেলে। মঞ্জুলিকা তাকে ভালোবাসার নাটক করলেও মনে মনে খুব হিংসা করত, কারণ দেবেন্দ্রর জন্য তার সিংহাসন হাতছাড়া হওয়ার ভয় ছিল। আর হয়ও ঠিক সেটাই। দেবেন্দ্র বড় হওয়ার পর রাজা তাকে পরবর্তী রাজা হিসাবে ঘোষণা দেয় আর জানায় যে দুর্গাষ্টমীর দিন তার রাজ্যাভিষেক হবে। মঞ্জুলিকা সেটা মেনে নিতে না পেরে ওই রাতে দেবেন্দ্রকে নির্মমভাবে হত্যা করে। রাজা সেটা জানতে পেরে মঞ্জুলিকাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাকে একটা খুঁটির সাথে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারা হয়। কিন্তু সিংহাসনের লোভ এবং প্রতিশোধের তাড়নায় মৃত্যুর পরেও সে ফিরে আসে। তার গায়ে যে লোকটা আগুন লাগিয়েছিল তার মুখে একটা মাস্ক লাগানো ছিল। সে ওই মাস্কটা সেখানে ফেলে রেখে যায় আর মঞ্জুলিকা সেটা দিয়ে নিজের জ্বলন্ত চেহারাটাকে ঢেকে রাজমহলে গিয়ে মৃত্যুতাণ্ডব শুরু করে। তার বাবা সহ সব সৈন্যদের নির্মমভাবে হত্যা করে। তার হাত থেকে রাজবাড়ির লোকদের বাঁচানোর জন্য গুরুজির পূর্বপুরুষেরা পুজো করে। মঞ্জুলিকাকে একটা ঘরের ভেতরে আটকে ফেলে আর ঘরের দরজায় মন্ত্র পড়ে তালা ঝুলিয়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে, এতে সে চিরতরে ধ্বংস হয় না। তাই গুরুজি ভবিষ্যৎবাণী করেছিল যে রাজপরিবারের সদস্যদের মধ্যে কারো পুনর্জন্ম হবে এবং তার হাতেই মঞ্জুলিকা শেষ হবে। তো যাই হোক, সেদিনের পর থেকে সবাই রাজবাড়ির কারো পুনর্জন্ম হওয়ার অপেক্ষা করতে থাকে। তাই রুহানের রূপে রাজকুমারকে পেয়ে সবার মনে আশা জাগে। কিন্তু এসব শুনে রুহানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কোনো মতেই ওই ভয়ঙ্কর ভূতের সামনে পড়তে রাজি ছিল না। তখনই গুরুজি তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায়। এরপর রাজবাড়ির সবাই মহলে শিফট নেয়। তখন দীপক অনেকগুলো টাকা নিয়ে এসে বলে, আমাদের অবস্থা দেখে কেউ টাকা ধার দিতে চাইতো না, কিন্তু রুহান আসাতে সবাই আবার টাকা ধার দিতে শুরু করেছে। সেটা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়, কারণ এবার তারা অন্তত পেট ভরে খেতে পারবে। সেই রাতে রাজ্যের সবাই রাজকুমারকে শুভেচ্ছা জানানোর জন্য মহলে জড়ো হয়। কিন্তু সেখানে 3 পণ্ডিত এসে প্রমাণ করতে চায় যে রুহান রাজকুমার নয়, সে চিটার। তবে রুহান তখন তার চালাকির বুদ্ধি খাটিয়ে এটা প্রমাণ করে দেয় যে এই 3 পণ্ডিত অর্থাৎ ছোট পণ্ডিত, বড় পণ্ডিত আর পণ্ডিতাইন পুনর্জন্মে তার দাস ছিল। তাই এই জন্মেও সে কৌশল করে তাদেরকে নিজে দাসত্ব করতে বাধ্য করে। রুহানের এমন উপস্থিত বুদ্ধি দেখে মীরা ইমপ্রেস হয়ে যায়। সেই রাতে রুহানের আসার খুশিতে গ্রামে উৎসব শুরু হয়। এরই মাঝে হঠাৎ মঞ্জুলিকা দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কেউ সেটা টের পায় না, কারণ তাকে কেউ কখনো দেখেনি। মঞ্জুলিকাকে আটকে রাখার পর তার ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে। পরের দিন মঞ্জুলিকা সরকারি অফিসার সেজে মল্লিকা নামে পৌঁছে যায় রাজবাড়িতে। তার কাজ ছিল পুরনো বিল্ডিং এর চেকিং করা, সেটা মেরামত করানো। মহলটা যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাই মীরা রেস্টোরেশন অফিসে ফোন করে কাউকে পাঠাতে বলেছিল। তবে তার জানা মতে কৌশল নামের একজন অফিসারের আসার কথা। তার বদলে মল্লিকাকে দেখে মীরা একটু অবাক হয়। তখন মল্লিকা বলে, কৌশল লম্বা ছুটিতে চলে গেছে, তাই আমাকে আসতে হলো। এরপর থেকে সে রাজবাড়িতে থেকে সবকিছু চেক করতে শুরু করে। তো যাই হোক, সেদিন মাঝরাতে মল্লিকা মঞ্জুলিকার অস্ত্রগুলো হাতে নিয়ে দেখছিল। এমন সময় রাজা গিয়ে মঞ্জুলিকার প্রশংসা করতে শুরু করে। সে বলে মঞ্জুলিকার চোখ বন্ধ করে সঠিক নিশানা লাগাতে পারত। সেটা শুনে মল্লিকা একটা চাকু টার্গেট করে বোর্ডের দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেটা টার্গেট বোর্ডে না লেগে পাশের বোর্ডে গিয়ে লাগে। তখন রাজা বলে, মঞ্জুলিকার মতো কেউ হতে পারবে না, সে অনেক ট্যালেন্টেড ছিল। কিন্তু রাজা সেখান থেকে চলে যাওয়ার পর দেখা যায় মল্লিকা আসলে একটা মাছিকে টার্গেট করেছিল, কারণ সেটা তাকে বিরক্ত করছিল। এদিকে রুহানের রুমের রেডিওটা হঠাৎ অটোমেটিক্যালি বাজতে শুরু করে। রেডিওর ভেতর থেকে মঞ্জুলিকার ভয়ঙ্কর আওয়াজে বলে ওঠে, আমার প্রিয় ভাই, তুমি বাঁচতে পারবে না, আমি তোমাকে শেষ করে দেব। সেটা শুনে রুহান খুব ভীষণ ঘাবড়ে যায়। এমন সময় হঠাৎ বাইরে চিৎকারের আওয়াজ শুনে সে দৌড়ে গিয়ে দেখে দেবেন্দর ছবিটিতে আগুন লেগেছে। এই ঘটনায় সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন মল্লিকা এসে বলে, ভয় পাওয়ার কি আছে, তোমরা তো এমন ভাব করছো যেন ছবিটাতে আগুন লাগেনি, কোনো মানুষই আগুনে পুড়ে মারা গেছে। তো যাই হোক, তার কথা শুনে মীরার মনে সন্দেহ জাগে। পরদিন টিল্লু হঠাৎ পালিয়ে আসে রুহানের কাছে। তাকে দেখে রুহান একটু বিরক্ত হয়, কারণ সে নিজেও ওই জায়গা থেকে পালানোর প্ল্যান করছিল। তখন টিল্লু বলে, পালিয়ে কোথায় যাবে, এসিপি রাঠোর সব জায়গায় আমাদের খুঁজে বেড়াচ্ছে, তার হাতে পড়লে আমাদের কিমা বানিয়ে দেবে। আসলে রুহান একটা ছেলেকে ভূতের ভয় দেখিয়ে অনেক টাকা আত্মসাৎ করেছিল, কিন্তু সে জানতো না যে ছেলেটা এসিপির ভাই ছিল। সে এসিপি রাঠোরকে চিনতও না। তবে টিল্লুর কথা শুনে তার গলা শুকিয়ে যায়। সে দূরে কোথাও পালানোর প্ল্যান করে, কিন্তু তার আগে মীরার ফোনের ভিডিওটা ডিলিট করতে হবে।
তাই সে মীরার ভাইকে 20 টাকা ঘুষ দিয়ে তার ফোনটা চুরি করিয়ে আনে। এরপর ভিডিও খুঁজতে গিয়ে সে নিজের অনেকগুলো ছবি মীরার ফোনে দেখতে পায়। ছবিগুলো দেখে সে বুঝে যায় মীরাও তাকে পছন্দ করে। ঠিক সেই সময় মীরা এসে তার ফোনটা কেড়ে নেয়। তখন রুহান বলে, যতদিন তোমার ফোনে আমার ছবিগুলো থাকবে ততদিন আমি কোথাও পালাবো না। এই কথা শুনে মীরা খুশি হয়ে যায়। সেই রাতে তারা হাঁটতে হাঁটতে মঞ্জুলিকার রুমের সামনে গিয়ে দেখে তালাটা ভেঙে পড়ে আছে। এমন সময় রুমের দরজাটা খুলে যায় এবং ভেতরে থেকে মঞ্জুলিকা ভয়ঙ্কর আওয়াজে চিৎকার শুরু করতে থাকে। রুহানরা তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, অন্য একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানেও মঞ্জুলিকা তাদের পেছন ছাড়ে না। তারা দৌড়াতে দৌড়াতে আবারও সেই রুমের সামনে গিয়ে দেখে মল্লিকা আর মঞ্জুলিকা সামনাসামনি দাঁড়িয়ে আছে। মল্লিকা রুহানকে টেনে মঞ্জুলিকার কাছে নিয়ে যায় আর মঞ্জুলিকার মুখে ঠাস করে একটা চর মেরে দেয়। তখন জানা যায় পণ্ডিতাইন এতদিন মঞ্জুলিকা সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল আর তাকে সাহায্য করছিল বড় পণ্ডিত আর ছোট পণ্ডিত। তারা জানায় 2 বছর আগে তাদের গ্রামের বন্যা হয়, সেখান থেকে বাঁচার জন্য তারা এই মহলে আশ্রয় নেয়। সেখানে গিয়ে তারা দেখতে পায় মঞ্জুলিকার রুমের তালাটা জং লেগে ভেঙে গেছে। তাই তারা ওই রুমটাকে নিজেদের আড্ডা বানিয়ে নেয় আর রুমের তালাটা ঠিক আগের মতো করেই ঝুলিয়ে রাখে, যাতে সবাই মনে করে মঞ্জুলিকা এখনো ভেতরে আটকা পড়ে আছে। কিন্তু রুহান আসাতে তারা টেনশনে পড়ে যায়। সে যদি দুর্গাষ্টমীর দিন মঞ্জুলিকার ঘরের দরজা খুলে দেয় তাহলে তাদের এই রহস্য সবার সামনে ফাঁস হয়ে যাবে, যে কারণে তারা মঞ্জুলিকা সেজে সারা বাড়িতে তাণ্ডব শুরু করে। তবে ঘটনাক্রমে মল্লিকার কাছে তারা ধরা পড়ে যায়। মীরা এসব তার বাবাকে জানাতে চাইলে রুহান বাধা দেয়। সে বলে, এখন কাউকে কিছু জানালে আমার 1 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। আমি আগামীকাল নিজের স্টাইলে সবকিছু সামলে নেব। মীরা তার কথা মেনে নেয়। এরপর রুহান মল্লিকাকে মঞ্জুলিকার অ্যাক্টিং করার জন্য রিকোয়েস্ট করে। সেটা শুনে মল্লিকা অদ্ভুতভাবে হেসে ওঠে, তবে শেষমেশ রাজিও হয়ে যায়। পরদিন রুহান ঘোষণা দেয় যে তারা মঞ্জুলিকাকে তাড়ানোর জন্য দুর্গাষ্টমী পর্যন্ত অপেক্ষা করবে না, আজই সব শেষ করবে। কিন্তু রাজা এতে রাজি ছিল না। তখন রুহান ওই 3 ভণ্ড পণ্ডিতকে শায়েস্তা করার একটা আইডিয়াও বের করে। সে বলে, আমি জানি কাজটা অনেক কঠিন, তাই আমাকে এই 3 পণ্ডিত সাহায্য করবে। যতক্ষণ আমার পূজা শেষ না হয় ততক্ষণ বড় পণ্ডিত জ্বলন্ত কয়লার ওপর হাঁটবে আর ছোট পণ্ডিত বরফের পাটাতনে বসে ধ্যান করবে এবং পণ্ডিতাইন মাটিতে গড়িয়ে গড়িয়ে পরিক্রমা করবে। এই কথা শুনে 3 পণ্ডিতের মাথায় বাজ পড়ে, কিন্তু গ্রামের লোকদের হাত থেকে বাঁচার জন্য তারা রুহানের কথা মেনে নেয়। এরপর রুহান পুজোর অ্যাক্টিং শুরু করে। এরই মাঝে মঞ্জুলিকার ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে, যেটা মল্লিকা করছিল। তখন রুহান গিয়ে বলে, তোর সময় শেষ, বাইরে বেরো ডাইনি। কিন্তু মঞ্জুলিকা বেরোয় না। তাই রুহান বলে, কিরে ভয় পেয়ে গেলি নাকি? তখন মঞ্জুলিকা বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাবি? আমি তো রক্ত মাংস সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এসব কথা শুনে রুহান সত্যি সত্যি ভয় পেয়ে যায়। তখনই রুমের দরজাটা খুলে যায়, কিন্তু ভেতরে কাউকে দেখা যায় না। সেটা দেখে সবাই মনে করে রুহান মঞ্জুলিকাকে তাড়িয়ে দিয়েছে। তবে গুরুজি বিষয়টা শুনে চিন্তায় পড়ে যায়। তখন মীরা তাকে পণ্ডিতদের সব কাহিনী খুলে বলে। সেটা শুনে গুরুজি আরো ভয় পেয়ে যায়, কারণ দরজা ভেঙে যাওয়ার মানে হচ্ছে মঞ্জুলিকা অনেক আগেই বাইরে বেরিয়ে গেছে, কিন্তু কারো সামনে আসেনি। গুরুজির সন্দেহ ছিল সে হয়তো রুহানের অপেক্ষা করছিল, তাই সে রুহানকে আরো সতর্ক থাকতে বলে। এদিকে মল্লিকার টিম একটা ফাটা দেওয়াল ভাঙতে গিয়ে গোপন সুড়ঙ্গ খুঁজে পায়। মল্লিকা কৌতূহলবশত সবাইকে নিয়ে সেই সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে। সুড়ঙ্গের ভিতরে গিয়ে তারা জানতে পারে মহলে একটা বেসমেন্টও আছে এবং সেখানেও তারা হুবহু মঞ্জুলিকার ঘরের মতো একটা দরজা দেখতে পায়। সেটাতেও ঠিক একই রকম তালা ঝোলানো ছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, এমনকি গুরুজিও, কারণ ওই বেসমেন্ট বা ওই দরজাটার ব্যাপারে কেউ কিছুই জানতো না। তখন গুরুজি বলে, আমার লাইব্রেরিতে এই রাজ্যের ইতিহাস সম্পর্কে একটা বই আছে, সেখান থেকে হয়তো এই দরজার রহস্য জানা যাবে। তবে সে সবাইকে সাবধান করে দেয় যে দুর্গাষ্টমীর আগে যেন কেউ দরজাটা খোলার চেষ্টা না করে। সবাই তার কথা মেনে নেয় ঠিকই, তবে রুহানের মনে অন্য প্ল্যানিং চলছিল। পরদিন সে রাজাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওই দরজা খোলার পারমিশন নিয়ে নেয় আর গিয়ে দরজাটা খুলতে শুরু করে। এদিকে গুরুজি ওই ইতিহাসের বই থেকে একটা অদ্ভুত বিষয় জানতে পারে। সে তৎক্ষণাৎ রুহানদেরকে বিষয়টা জানানোর জন্য রওনা হয়, কিন্তু সেখানে গিয়ে দেখে রুহান অলরেডি দরজা খুলে দিয়েছিল। গুরুজি তখন ভীষণ ঘাবড়ে যায়। সে জানায় যে দেবেন্দর একটা নয় 2টো বোন ছিল। অন্যজনের নাম ছিল অঞ্জলিকা, কিন্তু ইতিহাসের কোথাও তার নাম উল্লেখ করা হয়নি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন গুরুজি অঞ্জলিকার ঘটনাটা তাদেরকে খুলে বলে। অঞ্জলিকা মঞ্জুলিকার বড় বোন। মঞ্জুলিকা যদি ঝড় হয়ে থাকে তাহলে অঞ্জলিকা ছিল সাইক্লোন। তার সাহসের কাছে মঞ্জুলিকাকেও মাঝে মাঝে হার মানতে হতো। সিংহাসনে কে বসবে এটা নিয়েও
দুই বোনের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। তার মাঝেই দেবেন্দ্র হাজির হয়। তবুও তাদের মনে আশা ছিল যে তাদের মধ্যে কেউ একজন সিংহাসনে বসবে, কারণ দেবেন্দ্র ছেলে হওয়া সত্ত্বেও শক্তি এবং সাহসে দুই বোনের থেকে অনেক পিছিয়ে ছিল। কিন্তু রাজা দেবেন্দ্রকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেয়, যেটা দুই বোন মেনে নিতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেদিন আগুনে পোড়ানো হয়েছিল একজনকে, সেটা কে ছিল? অঞ্জলিকা নাকি মঞ্জলিকা? সেটা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এসব শুনে রুহান ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। তখনই তার সামনে আসে অঞ্জলিকা, তবে কেউ তাকে চিনত না। তো রাজা রুহানের সাথে তাকে মন্দিরা নামে পরিচয় করিয়ে দেয়। মন্দিরা অন্য রাজ্যের রানী ছিল এবং সে ওই মহলটা কিনতে এসেছিল। মহলে এত রুম থাকতে মন্দিরা মঞ্জলিকার রুমেই থাকতে চায়, যে রুমে এতদিন ভূত আটকে ছিল। সেখানে থাকাটা তার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছিল, তাই কেউ আপত্তিও করে না। এরপর মঞ্জলিকার রুমে গিয়ে মল্লিকার সাথে দেখা হয় তার। তখন মন্দিরার পুরনো রাগ জেগে ওঠে। মল্লিকারও ঠিক একই অবস্থা। দুই বোন নিজেদের রাগ কন্ট্রোল করতে না পেরে দুজনের গলা টিপে ধরে। এরই মাঝে এক ঝাঁক কাক রাজবাড়িতে ঢুকতে গিয়ে মরতে শুরু করে। আকাশ থেকে এভাবে মরা কাক পড়তে দেখে সবাই খুবই ভয় পেয়ে যায়। তখন গুরুজি বলে, এমনটাই হওয়ার কথা ছিল, প্রলয় আসতে চলেছে। রাজা এর থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইলে গুরুজি বলে, এক্ষেত্রে একমাত্র রুহানই পারে আমাদের সাহায্য করতে। এই কথা শুনে বেচারা রুহানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে এসব ঝামেলায় পড়তে চাচ্ছিল না, কিন্তু গুরুজি তার কথা মানতে চায় না। সে বলে, পূর্বের জন্মে যেভাবে মঞ্জলিকাকে পুড়িয়ে মারা হয়েছিল, এবারও ঠিক একইভাবে আপনি তাকে পুড়িয়ে মারবেন। তবে তাকে চিরতরে শেষ করার জন্য মহাযজ্ঞের পবিত্র তেল জোগাড় করতে হবে। সেই তেল মঞ্জলিকার গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দিলেই সে চিরতরে ধ্বংস হয়ে যাবে। সেই সময় উপরে দাঁড়িয়ে দুই বোন তাদের সব কথা শুনে ফেলে। তো যাই হোক, পরের দিন রাজবাড়ির সবাই দুর্গাপুজো উপলক্ষে মন্দিরে যায়, কিন্তু মন্দিরা মন্দিরের ভিতরে যেতে চায় না। সেটা দেখে রুহান বলে, তোমার তো নামেই মন্দির আছে, তাহলে সমস্যা কোথায়? মন্দিরা তখন ভয়ঙ্কর আওয়াজে বলে ওঠে, একবার বললাম না আমি মন্দিরে যাব না। তার এমন ভয়ঙ্কর রূপ দেখে রুহানরা দুজনেই ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ মন্দিরা স্বাভাবিক হয়ে বলে, আসলে আমি নাস্তিক, ঈশ্বরের বিশ্বাস করি না, তাই মন্দিরেও যায় না। তখন রুহানরা তাকে নিয়ে মেলায় চলে আসে। সেখানে মল্লিকার সাথে দেখা হলে মন্দিরা তার সাথে ঘুরতে চলে যায়, আর মীরা চলে যায় রুহানের সাথে। তো যাই হোক, ঘটনাক্রমে রাজা মীরাকে রুহানের সাথে দেখে বুঝে যায় তাদের মধ্যে অন্য সম্পর্ক আছে, কিন্তু সেদিকে সে ফোকাস করতে পারে না, কারণ তখন সে গ্রামের সবাইকে শাহী দাওয়াত খাওয়ানোতে ব্যস্ত ছিল। এত অভাব অনটনের মাঝেও এভাবে দাওয়াত খাওয়াতে দেখে সবাই একটু অবাক হয়। তখন জানা যায় সে আসলে গতরাতে ওই মরা কাকগুলোকে রান্না করে গ্রামবাসীকে খাওয়াচ্ছিল, যেটা কেউ জানতো না। পরদিন রাজা রুহানের হাতে ট্রেনের টিকিট ধরিয়ে বলে, মঞ্জুলিকা তো চলে গেছে, তাই এখন তুমিও চলে যাও। রুহান তখন বুঝে যায় রাজা তার এবং মীরার ব্যাপারে জেনে গেছে। এমন সময় হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। একদিন সে দেখেছিল রাজা তার মৃত স্ত্রী সাবিত্রীর ছবির সাথে কথা বলছে। তখন মীরা বলেছিল রাজা প্রায়ই তার মায়ের সাথে কথা বলে, তাই রুহান সবার সামনে মীরার কপালে একটা কিস করে। সেটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তখন রুহান এমন অ্যাক্টিং করে যেন তার ভেতরে সাবিত্রীর আত্মা ভর করেছে। মজার ব্যাপার হলো রাজা সেটা বিশ্বাসও করে নেয়। এরপর রুহান সাবিত্রী সেজে রাজাকে বলে, আমি আমাদের মেয়ের বিয়ের জন্য রুহানকে পাত্র হিসেবে পছন্দ করেছি। আমি তো এর ভেতরেই আছি, তাই আমি জানি ও অনেক ভালো ছেলে। রাজা তখন কি বলবে বুঝে উঠতে পারছিল না। এরপর রুহান অর্থাৎ সাবিত্রী গিয়ে মীরাকে জিজ্ঞাসা করে, তুমি কি রুহানকে ভালোবাসো? মীরাও সুযোগ পেয়ে বলে দেয়, হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। সেটা শুনে দীপকও তাদের এই নাটক সাপোর্ট করে। এদিকে রাজা যেহেতু তার ওয়াইফকে অনেক ভালোবাসতো, তাই সেও আর আপত্তি করতে পারে না। পরদিন মহল কেনার জন্য কাস্টমার আসার কথা ছিল, তাই সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়ে। তো স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে পণ্ডিতরা মঞ্জুলিকার একটা ছবি খুঁজে পায়, তবে সেটা কাপড় দিয়ে বাঁধা ছিল বলে ভয়ে আর সেটা কেউ খোলে না। এরপর মীরা সেখানে গেলে তারা ওই ছবিটা তাকে দেখায়। মীরা ছবিটা খুলতে শুরু করে, তবে মঞ্জুলিকার চেহারা দেখার আগেই ওপর থেকে একটা লাল রঙের কন্টেইনার এসে পড়ে ছবির ওপরে। মীরা তখন রাগের মাথায় উপর দিকে তাকায়। মল্লিকা রঙের কাজ করছে। মল্লিকা বলে, একটা পেইন্টিং তো নষ্ট হয়েছে, কারো জীবন তো আর নষ্ট হয়নি। তার এসব কাজকর্ম দেখে মীরার সন্দেহ দিন দিন বেড়েই যাচ্ছিল, তবুও সে কিছুই বলে না। এদিকে দীপক রুহানকে নিয়ে যায় তার বিয়ের আউটফিট পছন্দ করার জন্য, সাথে টিল্লুও ছিল। দীপক সিন্ধুক থেকে তাদের রাজকীয় শেরওয়ানিগুলো বের করে রুহানকে দেখাতে থাকে। তার মধ্য থেকে একটা শেরওয়ানিটা হঠাৎ দীপকের গলা টিপে ধরে, আর দীপক গলা টিপে ধরে রুহানের, আর রুহান ধরে টিল্লুর। তবে কেউ ইচ্ছে করে কাজটা করছিল না। শেরওয়ানির মধ্যে থাকা ভূতটা তাদেরকে বাধ্য করেছিল। রুহানরা সেখান থেকে পালাতে গেলে ভূতটা দরজা আটকে দেয়। অনেক কষ্টে সেখান থেকে মুক্তি পেয়ে তারা দৌড়ে আসে রাজার কাছে।
রাজা তখন কাস্টমারের সাথে মহলের ডিল নিয়ে কথা বলছিল। তারা রাজাকে 800 কোটি টাকা দিতে চাচ্ছিল, কিন্তু এত কম দামে সে মহলটা বিক্রি করতে চাচ্ছিল না। রুহান তখন তাকে ইশারায় বোঝানোর চেষ্টা করে যে ওই মহলে এখনো ভূত আছে, তাই 800 কোটিতেই বিক্রি করে দেওয়া উচিত। কিন্তু রাজা সেটা বুঝতে পারে না, বড় অহংকার দেখিয়ে লোকগুলোর সামনে চেকটা ছিঁড়ে ফেলে দেয় আর লোকগুলোকে অপমান করে বের করে দেয়। কিন্তু পরবর্তীতে যখন সে আসল ঘটনা জানতে পারে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে তৎক্ষণাৎ ওই ছেঁড়া চেকটা জোড়া লাগানোর চেষ্টা শুরু করে, কিন্তু সেটা কি আর সম্ভব? রুহানও তখন স্বীকার করে নেয় যে সে কোনো তান্ত্রিক নয়। সেটা শুনে রাজা ভীষণ ক্ষেপে যায়, কিন্তু সে আবারও গোয়ালে গিয়ে থাকতে রাজি ছিল না। তাই সে বলে, যা হবে দেখা যাবে, কিন্তু মহল আমি বেচবই। তখন রুহান বলে, মঞ্জিরাকে বুঝিয়ে শুনিয়ে মহলটা গুছিয়ে দিলেই তো হচ্ছে। মঞ্জুলিকার কথা তো আর সে জানে না, তাই কোনো অসুবিধাও হবে না। তো যাই হোক, সেই কথা মতো তারা মন্দিরের সাথে আলাপ করতে গিয়ে বলে সে মহলটা কিনতে চাচ্ছিল, তবে 1000 কোটি টাকারও বেশি সে দিতে পারবে না। এই কথা শুনে রাজার মনে লাড্ডু ফুটতে শুরু করে। তখন মন্দিরা তাকে শর্ত দেয় যে মহলের রেজিস্ট্রেশন সে দুর্গাষ্টমীর দিন করবে, তার আগে পারবে না। তখন রাজা টেনশনে পড়ে যায়, কারণ দুর্গাষ্টমীতেই তো মঞ্জুলিকা তাণ্ডব শুরু করে। এমন সময় ভিকি খান নামের এক বিজনেসম্যান সেখানে এসে মহলটা কিনতে চায়। সেও রাজাকে 1000 কোটি টাকা অফার করে আর জানায় যে সেদিনই সে ডিল ফাইনাল করবে। রাজা তখন খুশি হয়ে ভিকিকে মহলটা দিয়ে দেয়, তবে টাকাটা ট্রান্সফার করার জন্য সে একদিন সময় নেয়। এরপর সে রাজার সিংহাসনটা নিয়ে যেতে শুরু করে, কারণ সেটা তার খুবই পছন্দ হয়েছিল। মল্লিকা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। এরপর ভিকি যখন সিংহাসনটা নিয়ে ফিরছিল, তখন মঞ্জুলিকা বিভিন্নভাবে তাকে ভয় দেখাতে শুরু করে। শেষমেশ সে ভিকিকে প্রাণেই মেরে ফেলে। এদিকে মীরা রাজদরবারে গিয়ে দেখে মল্লিকা সিংহাসনের উপর বসে আছে। সে তো অবাক হয়ে জিজ্ঞাসা করে, সিংহাসনটা ফেরত এলো কিভাবে, আর তুমিই বা এটাতে বসে আছো কেন? তখন মল্লিকা রেগে গিয়ে সিংহাসনটা এক হাত দিয়ে উঁচু করে ধরে আর ভয়ঙ্কর আওয়াজে বলে, এই সিংহাসন আমার। এটা দেখে মীরা ভয়ে দৌড়ে চলে যায় রুহানকে বিষয়টা জানানোর জন্য, কিন্তু গিয়ে দেখে মল্লিকা সেখানেই বসে আছে। তখন রুহান তাকে জানায় যে ভিকি খান্না মারা গেছে। সেটা শুনে মন্দিরা পাগলের মতো হাসতে শুরু করে। আস্তে আস্তে সে রাজার কাছে এসে বলে, এখন তো আর কেউ মহলটা কিনছে না, তাই আমার কাছে বিক্রি করে দিও। এই কথা বলে সে আবারও হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সেটা দেখে সবাই হতবাক হয়ে যায়। সেই রাতে মীরা এবং রুহান এই বিষয়টা নিয়ে কথা বলছিল। রুহানের সন্দেহ ছিল মন্দিরাই হয়তো মঞ্জুলিকা, কিন্তু মীরার মনে হচ্ছিল মল্লিকাই মঞ্জুলিকা। এটা নিয়ে তাদের তর্ক শুরু হয়। এরপর মাঝরাতে হঠাৎ একটা শব্দে রুহানের ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে মঞ্জুলিকার রুমে গিয়ে দেখে মন্দিরা আর মল্লিকা একসাথে আড্ডা দিচ্ছে। রুহানকে দুই বোন নিজেদেরকেই মঞ্জুলিকা দাবি করতে শুরু করে। এটা দেখে ভয়ে রুহান লাফিয়ে ওঠে। তখন জানা যায় এটাও তার স্বপ্ন ছিল। এরই মাঝে সে দেখতে পায় তার পাশে মীরা শুয়ে আছে, আর সামনেই সেই ভয়ঙ্কর মাস্ক পরে মঞ্জুলিকা দাঁড়ানো। তো যাই হোক, সে রুহানকে অ্যাটাক করতে আসলে বেচারা ভয়ে আর নিজের রুমে থাকতে পারে না। মহলের একটা কোনায় গিয়ে লুকিয়ে ভূত তাড়ানোর মন্ত্র পড়তে শুরু করে। পরদিন 3 পণ্ডিত হঠাৎ তারা ভিকির দেখা যায়। তখন তারা মনে করে ভিকি হয়তো মরেনি, তাই তারা দৌড়ে যায় ভিকির সেবা করে তার কাছ থেকে হাতানোর জন্য। কিন্তু বড় পণ্ডিত তার হাত টিপতে গিয়ে দেখে সেটা শেষই হচ্ছে না। এদিকে পণ্ডিতাইন পা টেপার সময় দেখে সেটা উল্টো। এরই মাঝে তার মাথাটাও উল্টে যায়। পণ্ডিতরা তখন বোঝা যায় সেটা ভূত। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ভিকি তাদের আটকায়। তবুও কোনো মতে তারা সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে একটা অদৃশ্য দেয়ালে তারা আটকা পড়ে যায়। তারা কোনোভাবেই বের হতে পারছিল না। এদিকে রুহান টিল্লুকে নিয়ে পালানোর সময় পণ্ডিতদেরকে দেখে মনে করে তারা হয়তো ডান্স প্র্যাকটিস করছে, তাই সেদিকে পাত্তা না দিয়ে সে দৌড়ে চলে যায় গাড়ির কাছে। মীরা তাকে পালাতে দেখে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রুহান গায়ে বাধায় না। সে গাড়ি নিয়ে পালাতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ ঘুরে ফিরে আবারও পৌঁছে যায় রাজমহলে। এভাবে অনেকবার চেষ্টা করেও সে পালাতে পারে না। তখন সে বুঝে যায় ওই ভুতুরে বাড়ি থেকে তারা বেরোতে পারবে না, তাই সে আবারও মহলে ফিরে আসে। এদিকে রুহান পালিয়ে গেছে শুনে রাজা ভীষণ খুশি হয়, কারণ রুহানকে তার কখনোই পছন্দ ছিল না। কিন্তু তাকে ফিরে আসতে দেখে বেচারার খুশিটা মাটি হয়ে যায়। এরই মাঝে পণ্ডিতদের সামনে দেয়াল সরে গেলে তারাও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদেরও ঠিক রুহানের মতো একই অবস্থা হয়। তবে তারা হার মানে না। এরই মাঝে তাদের গরুর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ছোট পণ্ডিত পাহাড়ের খাদে পড়ে যায়। সেটা দেখে ভয়ে বাকিরা মহলে ফিরে আসে। এরপর রুহান সবাইকে জানায় মন্দিরা এবং মল্লিকার মধ্যে
কেউ একজন মঞ্জুলিকা। সেই সময় মীরা এসে বলে সে মঞ্জুলিকার পেন্টিংটা ওয়াশ করতে দিয়েছে, সেটা হাতে আসলেই জানা যাবে আসল মঞ্জুলিকা কোনটা। এদিকে দুর্গাষ্টমীর দিনও চলে এসেছিল, তাই গুরুজি এসে রুহানকে ওই পবিত্র তেলটা দিয়ে যায়। রুহান সেটা মহলের মন্দিরে রেখে দেয়, কিন্তু পরক্ষণে এসে দেখে বোতলটা সেখানে নেই। সে আশেপাশে তাকালে দেখে বড় পণ্ডিত আরব পণ্ডিতাইন সেই তেল নিয়ে মাথায় মাখছে। তাদের মাথায় অনেক উকুন ছিল। তাদের ধারণা ওই তেল যেহেতু ভূত মরে, তাহলে তাদের উকুনও মরে যাবে, তাই তারা তেল লাগাচ্ছে। যাই হোক, সেটা শুনে রুহান খেপে গিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে বোতলটা আবার মন্দিরে রেখে দেয়। এমন সময় হঠাৎ সে দেখতে পায় মীরা কেরোসিন বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। সে ওই বোতল থেকে কেরোসিন নিজের গায়ে ঢেলে লাইটা জ্বালিয়ে রুহানকে ভয় দেখাতে থাকে। রুহান বুঝে গিয়েছিল এটা মীরা নয়, মঞ্জুলিকা। তাই সে মীরাকে বুঝিয়ে শুনিয়ে তার কাছে গিয়ে লাইটারটা কেড়ে নেয়। তখন মীরার জ্ঞান ফিরে আসে। এরপর তারা চলে যায় সেই জায়গায় যেখানে মঞ্জুলিকাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেখানে গিয়ে দেখে মন্দিরা আগে থেকেই দাঁড়িয়ে আছে। রুহান বুঝে যায় মন্দিরা আসলে মঞ্জুলিকা, কিন্তু মন্দিরা কোনো মতেই সেটা স্বীকার করতে চায় না। এমন সময় রাজার ফোনে ওই ক্লিনার মঞ্জুলিয়ার পেইন্টিং এর ছবি পাঠায়। মীরা সেটা রুহানকে দেখাতে নিয়ে যায়। তখনই মল্লিকা এসে মন্দিরার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায়। সেখান থেকে বোঝা যায় মল্লিকাই আসল মঞ্জুলিকা। এরপর যখন সে রুহানের উপর অ্যাটাক করে, তখন রুহান খুব কৌশলে তাকে ওই পবিত্র তেলে ঘিরে ফেলে আর সেটাতে আগুন জ্বালিয়ে বাইরে বেরিয়ে আসে। মঞ্জুলিকার পক্ষে ওই আগুন পার করা অসম্ভব ছিল, তাই সে আটকা পড়ে যায়। কিন্তু পরক্ষণেই দেখা যায় আসল মঞ্জুলিকা মল্লিকা নয়, মন্দিরা ছিল। তখন সবাই টেনশনে পড়ে যায়। এমন সময় তারা সারা গায়ে ব্যান্ডেজ পরা একটা লোককে দেখতে পায়। সবাই মনে করে কেউ হয়তো আমাদের বাঁচাতে এসেছে, কিন্তু পরে জানা যায় সেটা ছিল ছোট পণ্ডিত। এদিকে রুহান ওই পবিত্র তেল দিয়ে মন্দিরাকে অ্যাটাক করতে মল্লিকা এসে বলে আমরা কেউই ভূত নয়। সেটা শুনে সবাই ভীষণ অবাক হয়। তখন মল্লিকা গিয়ে মন্দিরাকে বলে অনেক হয়েছে, এবার আসল চেহারা সবাইকে দেখাও। তখন মন্দিরের ভেতর থেকে নতুন এক সত্তা বেরিয়ে আসে। সবাই মনে করে এটাই হয়তো মঞ্জুলিকা, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। সেটা ছিল দেবেন্দ্রের আত্মা। মূলত যেদিন দেবেন্দ্রের বাবা তাকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করে, সেই রাতে মঞ্জুলিকা আর অঞ্জলিকা তাদের ভাইকে খুন করতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে দেবেন্দ্র গে এবং সে ডান্স করতে খুব ভালোবাসে। তখন দুই বোনের মাথায় একটা আইডিয়া আসে। তারা দেবেন্দ্রকে ভুলিয়ে ভালিয়ে নৃত্যশালায় নিয়ে গিয়ে নাচে ব্যস্ত রাখে। এরপর সুযোগ বুঝে মঞ্জুলিকা গিয়ে মহলের সবাইকে দেবেন্দ্রের সত্যটা জানিয়ে দেয়। তখন রাজার রাগের মাথায় দেবেন্দ্রের মৃত্যুদণ্ড ঘোষণা করে। অর্থাৎ সেদিন যাকে পুড়িয়ে মারা হয়েছিল সেটা মঞ্জুলিকা নয়, দেবেন্দ্র ছিল। অবশ্য দুই বোনও রাজার হাত থেকে রেহাই পায় না। তারা চাইলেই রাজাকে গোপনে বিষয়টা জানাতে পারত, কিন্তু সিংহাসনের লোভে তারা নিজের ভাইয়ের ক্ষতি করতেই দ্বিধাবোধ করেনি। তাই রাজা মঞ্জুলিকাকে শাস্তিস্বরূপ দেবেন্দ্রের খুনি হিসেবে ঘোষণা করে দেয় আর অঞ্জলিকার নামটা ইতিহাসের পাতা থেকে মুছে দেয়। তবে দেবেন্দ্রের আত্মা শান্তি পায় না। সে ফিরে এসে সবাইকে মারতে শুরু করে। তখন গুরুজির পূর্বপুরুষেরা যজ্ঞ করে তাকে বেসমেন্টের ভেতরে আটকে রাখে। আর রাজ্যের সবাইকে কনফিউজ করার জন্য মঞ্জুলিকার রুমের বাইরেও ঠিক একইভাবে তালা লাগিয়ে দেয়। সেদিন রুহান তালাটা ভাঙলে দেবেন্দ্র বাইরে আসার সুযোগ পায়। এরপর সে মন্দিরার আর মল্লিকার পেছনে উঠে পড়ে লাগে এবং তাদেরকে সবার সামনে মঞ্জুলিকা প্রমাণ করার চেষ্টা করে, কারণ তাদের মাঝেই তার দুই বোনের পুনর্জন্ম হয়েছিল। তো যাই হোক, কথাগুলো বলাই দেবেন্দ্র তার দুই বোনকে অ্যাটাক করতে গেলে রুহান কৌশলে তাকে ওই পবিত্র তেলের সার্কেলে আটকে দেয়। তখন গুরুজির আদেশে মল্লিকা আর মন্দিরা মশাল নিয়ে দেবেন্দ্রকে জ্বালাতে যায়। দেবেন্দ্র তখনও প্রতিশোধের আগুনে জ্বলছিল। সেটা দেখে মল্লিকার নিজেদের ভুল বুঝতে পারে। তারা মশালগুলো ফেলে দেয়। এরপর মল্লিকারা বলে আমরা অন্যায় করেছি, বোন হয়েও আমরা তোমাকে বুঝতে চাইনি, তুমি আমাদের মেরে ফেলো, কিন্তু বাকিদের কোনো ক্ষতি করো না। এই কথা শুনে দেবেন্দ্র হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর ধীরে ধীরে তার শরীরটা বাতাসে মিলিয়ে যেতে থাকে। দেবেন্দ্র সবসময় এটাই চেয়েছিল যে তাকে কেউ বুঝুক। তাই আজ মল্লিকাদের কথা শুনে তার সব রাগ শেষ হয়ে যায়, সে মুক্তি পায়। সেটা দেখে গুরুজিও হতবাক হয়ে যায়। তার আইডিয়াই ছিল না যে মঞ্জুলিকার গল্পটা এত সুন্দরভাবে শেষ হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে মল্লিকা আর মন্দিরা সেখানে এলো কিভাবে? তখন মল্লিকা জানায় সে ছোটবেলা থেকেই ওই মহলটা স্বপ্ন দেখতো। তাই সে পুরনো বিল্ডিং রেস্টোরেশনের কাজ শুরু করে, যাতে কোনো না কোনো দিন সে ওই মহলে পৌঁছাতে পারে। তখন মন্দিরাও জানায় সে কোনো রানী নয়, সে এসেছিল অন্য কাজে। এমনকি তার নামও মন্দিরা নয়। কিন্তু ওই মহলটা দেখার পর তার অদ্ভুত একটা অনুভূতি হয়। রুহান তখন কৌশলবশত তার নাম জানতে চাইলে মন্দিরা বলে এসিপি রাঠোর। সেটা শুনে রুহান নির্বাক হয়ে যায়, কারণ রাঠোর তাকে ধরার জন্য এই রাস্তাঘাটে এসেছিল। আর এমন একটা মজার মুহূর্তেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে নারী পুরুষ
আর অন্যদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়, কারণ দিন শেষে সবাই মানুষ। এই ব্যাপারটা উপলব্ধি করতে পারলে দেবেন্দর এমন করুণ পরিণতি হতোই না। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।